আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য একটা মজার জিনিস নিয়ে এসেছি বা মজার টপিক নিয়ে এসেছি এবং ইম্পর্ট্যান্ট টপিকও বলতে পারো একই সাথে। যে টপিকটার নাম হচ্ছে কমপ্লিটিং দ্য স্টোরি। এই কমপ্লিটিং দ্য স্টোরি আমরা যারা তোমার নবম বা দশম শ্রেণীতে পড়ছি, যারা এসএসসি পরীক্ষা দিব সামনে, আর যারা হচ্ছে তোমার ক্লাস 11 অথবা 12 পড়ি, মানে যাদেরকে আমরা ইন্টারমিডিয়েট বলি, বা যারা এইচএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য একইভাবে ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। যেহেতু এটা তোমাদের বোর্ড কোশ্চেনের একটা রিকোয়ারমেন্ট যে প্রত্যেকটা পরীক্ষায়, যেটা কিনা ইংলিশ ইংলিশ পরীক্ষা, যে ইংলিশ পরীক্ষাগুলোতে তোমাদের কমপ্লিটিং দ্য স্টোরিটা টেস্ট করা হয়, সেই পরীক্ষা যারা যারা দিবা তাদের জন্যই আসলে এই কমপ্লিটিং স্টোরিটা ইম্পর্টেন্ট। দেখো, আমি পার্সোনালি অনেককেই চিনি যারা কিনা কমপ্লিটিং দ্য স্টোরি সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখে না, বিষয়টা আসলে কি, কিভাবে করতে হয়, কোথা থেকে পড়তে হয়, কিভাবে লিখতে হয়, কিছু ভালো আইডিয়া নাই তাদের। তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা বানানো। এবং যাদের ভালো আইডিয়া আছে তাদেরকেও কিছু টিপস এবং ট্রিক্স দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমার এই ভিডিওর মেইন বা প্রধান, যেটাকে বলতেছি প্রধান লক্ষ্য আর কি। তো কম্পিটিং স্টোরি হচ্ছে, যেমন ধরো, আমরা যে গল্পগুলো শুনে এসেছি আমাদের লাইফে, বা আমরা যেগুলো পড়ে এসেছি আমাদের লাইফে, যে গল্পগুলো বা স্টোরিগুলো, সেই স্টোরিগুলোকেই আমাদের নিজের মনের মতো করে লেখাটাকে বলতেছে হচ্ছে কমপ্লিটিং দ্য স্টোরি। এখানে এক্সামিনার তোমাদেরকে যেটা করে দিবে সেটা হচ্ছে যে তোমাদেরকে একটা স্টোরির প্রথম 2 লাইন বা পুরো স্টোরি থেকে 2-3টা লাইন তোমাদেরকে তুলে দিবে পরীক্ষার হলে, তোমাদের যে মেইন কোয়েশ্চেন আছে মেইন কোয়েশ্চেনে, এবং সেই 2-3 লাইনের উপরে বেস করে বা সেই 2-3 লাইনের উপরে তোমার আইডিয়া নিয়ে তোমাকে এই কমপ্লিট স্টোরিটাকে কমপ্লিট করতে হবে। একটা আনকমপ্লিট স্টোরিটাকে কমপ্লিট করতে হবে। একটা ইনকমপ্লিট স্টোরিকে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। এর মানে হচ্ছে এই, যে ধরো তোমার একটা স্টোরি, যেটা হচ্ছে তুমি অনেক কিছু জানো, সেই জানার মধ্যে থেকে তোমাকে হয়তো বা 2 বা 3টা লাইন তোমাকে দিয়ে দিলে, এখন তোমার ওই 2-3 লাইনের উপর বেস করে তোমাকে বুঝতে হবে যে এটা আমার কোন স্টোরিটা, এবং সেই বেসের উপরে ভিত্তি করে বা সেই আইডিয়ার উপর ভিত্তি করে তোমার বাকি স্টোরিটাকে কমপ্লিট করতে হবে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে কমপ্লিটিং দ্য স্টোরিতে। কমপ্লিটিং কমপ্লিটিং দ্য স্টোরির যে লেখার যে স্টাইলটা, সেটা হচ্ছে যে তোমরা কম করে হলেও 10 থেকে 15 লাইন লিখতে চেষ্টা করবে। এতে তোমরা ফুল মার্কস পাবে, অথবা একটা স্ট্যান্ডার্ড মার্ক পাবে, যদি তোমরা 10 থেকে 15 মার্ক খুব সাবলীল এবং শুদ্ধ ভাষায় লিখে দিয়ে আসতে পারো পরীক্ষার হলে। আমার এই ভিডিওতে আমি যেটা করতে যাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে যে আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এবং আমি আমার যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে আমি, আমার কাছে মনে হয়েছে যে যে ছয়টা যে 6টা কমপ্লিট স্টোরি আমি এখানে লিখেছি, সেই 6টা কমপ্লিট স্টোরি খুব ইম্পর্টেন্ট, যেগুলো কিনা বারবার ঘুরিয়ে ফিরে এবং পরীক্ষা আসতে আসে। এবং এই জিনিসগুলোকে আমি তোমাদেরকে আজকে বেসিক্যালি একটা আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটা করা। আমার উদ্দেশ্য থাকবে এই ভিডিওতে তোমাদের এই কমপ্লিটিং স্টোরি, 6টা স্টোরি সবগুলোকে বাংলায় একটা ডেসক্রিপশন দেওয়া, বা বাংলায় একটা সামারি হিসাবে তোমাদেরকে বলা, বা গল্পটাকে মনে করিয়ে দেওয়া। এরপরে যেটা করবো, আমি প্রত্যেকটা স্টোরি তোমাদেরকে কি করব, খুব ভালোভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স বা লাইন বাই লাইন আমি তোমাকে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করব। সো এখানে আমরা তাহলে দেখি যে আমাদের কি কি সেই 6টা ইম্পর্টেন্ট কমপ্লিটিং দ্য স্টোরি আছে, যেগুলো আমি বলছি যে এগুলো সবসময় ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে ইউনিট ইজ স্ট্রেংথ, তারপর হচ্ছে যে অনেস্ট উড কাটার, তারপর হচ্ছে এ ক্লেভার ক্রো, তারপর হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, এরপর হচ্ছে ডিভাইডিং দ্য কেক, অ্যান্ড ফাইনালি যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। এখানে 6টা কমপ্লিটিং স্টোরি আমি তোমাদেরকে বলছি, যাতে গল্পগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া থাকে, আর যদি আইডিয়া না থেকে থাকে তাহলে যাতে তোমাদের একটা ভালো কনসেপ্ট হয়ে যায় গল্পগুলো সম্পর্কে। প্রথমে যেটা আসছে, ইউনিটি ইজ স্ট্রেংথ। দেখো, এই গল্পটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা বৃদ্ধ কৃষক, যে কিনা যার কিনা 4টা ছেলে ছিল, এবং যে 4টা ছেলে সবসময় নিজেদের মধ্যে ঝগড়া করতো, এবং কৃষক তাদেরকে বারবার বলা সত্ত্বেও যে তোমরা ঝগড়া করো না, তবুও তারা ঝগড়া করতো। এবং ফাইনালি কৃষক কি হলো, খুবই আনবি ছিল তার যে ছেলেরা আছে, তাদের ছেলেরা এই আচার ব্যবহারে, যারা কিনা সবসময় ঝগড়া করে। এখন তাদেরকে আসলে তারা যাতে একসাথে থাকে, মিলেমিশে থাকে, ঝগড়া না করে, এই জন্যই তাদেরকে বেসিক্যালি একটা শিক্ষা দেওয়ার জন্য কৃষক একটা বুদ্ধি আটে বা একটা প্ল্যান করে। সে প্ল্যান করে তার 4টা যে ছেলে আছে, 4টা ছেলেকে সে ডাকায় এবং তাদেরকে বলে, তোমরা কিছু লাঠি এবং একটা রশি নিয়ে এসো। আহ, রশি নিয়ে এসো। তারপরে যেটা করে, তার ছেলেরা তার বাবার কথা অনুযায়ী কিছু লাঠি এবং একটা রশি নিয়ে আসে। তো তখন সেই কৃষকটা কি করে, ওই
লাঠিগুলোকে একটা রশির সাথে বাঁধে একত্রে বান্ডেলের মতো বেঁধে, তারপরে তার ছেলেদেরকে বলে যে তোমরা এই বান্ডেলটা ভাঙো। তখন তার ছেলেরা যেটা করে যে খুব চেষ্টা করেও সেই বান্ডেলটা ভাঙতে পারে না, এবং ফাইনালি কৃষক যেটা করে সেটা হচ্ছে যে সেই রশির বাঁধনটা খুলে দেয়, লাঠির মধ্যে যে রশির বাঁধনটা ছিল সেই বাঁধনটা খুলে দেয় এবং তাদেরকে একটা একটা করে লাঠি দেয় যে তোমরা এই লাঠিগুলো এখন ভাঙো। তখন দেখা যায় যে চার ভাই খুব সুন্দরভাবে একটা একটা করে লাঠি ভাঙতে পারতেছিল। তখন কৃষক তাদেরকে এটা দিয়ে এই বোঝাতে চেয়েছিল যে তোমরা এই লাঠির মতো সবসময় একত্রে থাকবে, তোমরা কখনো ঝগড়া করবে না, তাহলে তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। তোমরা ভাই যদি চারটা একত্রে থাকো তাহলে তোমাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বাট তোমরা যদি একজন একজন করে আলাদা আলাদা থাকো তাহলে তোমাদেরকে যেটা হবে সেটা হচ্ছে যে সবাই তোমাদেরকে হার্ম করার চেষ্টা করবে বা ক্ষতি করার চেষ্টা করবে। তো মনে রাখবা যে ইউনিটিটাই হচ্ছে স্ট্রেংথ, মানে একতাটাই হচ্ছে বল। এই কমপ্লিটিং দ্য স্টোরি দিয়ে বেসিক্যালি এই জিনিসটা বোঝাতে চেয়েছে যে একতাটাই হচ্ছে আসলে বল। এক হয়ে থাকলে কেউ কারো ক্ষতি করতে পারে না। এরপরে যে ইম্পর্টেন্ট কমপ্লিটিং দ্য স্টোরি আছে সেটা আমি যদি তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে অনেস্ট উডকাটার। অনেস্ট উডকাটারের গল্পটা এরকম, যেমন ধরো আহ একজন কৃষক না, একজন কাঠুরে যে কিনা কাঠ কাটে, তার জীবিকা নির্বাহ করে কাঠ কেটে। তো সেই কাঠুরে একদিন নদীর পাড়ে একটা গাছে কাঠ কাটতে গেল। তখন কাঠ কাটতে কাটতে হঠাৎ করে তার যে কুড়ালটা আছে যেটা দিয়ে সে কাঠ কাটে সেই কুড়ালটা সেই নদীতে পড়ে যায়। নদীতে পড়ে গেলে সে আসলে নদী থেকে তুলতে পারতেছিল না তার কুড়ালটা, কারণ সে না জানতো তোমার সাঁতার, না জানতো ডুব দিতে পানিতে। সো সে নদীর পাশে বসে বসে কাঁদতেছিল। তো এই তার কাদা কাদা দেখে নদীর যে দেবী আছে সেই দেবী উঠে আসে তাকে জিজ্ঞেস করে যে তুমি কাঁদতেছো কেন। তখন সে দেবীকে সব কথা খুলে বলে যে তার তোমার কুড়ালটা নদীতে পড়ে গেছে কিন্তু তুলতে পারছে না। তখন দেবী নদীতে ডুব দেয় এবং ডুব দিয়ে তার জন্য একটা স্বর্ণের কুড়াল নিয়ে আসে, এনে তাকে জিজ্ঞেস করে যে এই কুড়ালটা কি তোমার কিনা। তখন সেই কাঠুরে অস্বীকার করে যে না, আমার এই স্বর্ণের কুড়ালটা আমার না। তখন দেবী আবার ডুব দিয়ে একটা সিলভারের কুড়াল নিয়ে আসে। তখন আবার জিজ্ঞেস করে যে এই কুড়ালটা তোমার কিনা। তখন সেই কাঠুরে আবার তাকে রিফিউজ করে, বলে যে না, এটাও আমার কুড়াল না। তখন দেবী খুশি হয়ে তার যে অরিজিনাল কুড়াল আছে সেই অরিজিনাল কুড়ালটা তাকে ফেরত দেয়, এবং তার সততা দেখে সে মুগ্ধ হয়ে তাকে বাকি যে দুইটা কুড়াল আছে যেটা হচ্ছে যে স্বর্ণের এবং সিলভারের সেই দুইটা কুড়ালও তাকে ওই রিওয়ার্ড হিসাবে বা গিফট হিসাবে তাকে দেওয়া হয়। এখানে এই স্টোরি দিয়ে যেটা বোঝানো হয়েছে যে সততাটাই হচ্ছে উৎকৃষ্ট পন্থা, যেটা আমরা যে বলি আর কি, সততার পরীক্ষার জন্য সে পাশ করেছে জন্য সে রিওয়ার্ড এবং পুরস্কৃত হয়েছে। এরপরে যে স্টোরিটা আছে সেটা হচ্ছে ক্লেভার ক্রো। এই ক্লেভারকের ঘটনাটাও আমরা হয়তো অনেকে জানি। এটা হচ্ছে যে একটা তৃষ্ণার্ত কাক যে কিনা পানি খাওয়ার জন্য খুব ছটফট করতেছিল, পানি খুঁজে পাচ্ছিল না। তখন সে দেখে দূরে একটি জার পড়ে রয়েছে বা একটা কলসি পড়ে রয়েছে, যে কলসির নিচে কিছু পানি জমা রয়েছে। এখন কাক প্রচুর চেষ্টা করে কলসির নিচে পর্যন্ত পৌঁছাতে পারেনি এবং পানি পান করতে পারতেছিল না। তখন তার মাথায় একটা আইডিয়া আসে। আইডিয়াটা হচ্ছে এরকম যে তার পাশে কিছু পাথর পড়েছিল, সে প্রত্যেক একটা একটা করে পাথর ওইখান থেকে নিয়ে কলসির মধ্যে ফেলতে থাকে, এবং কলসির মধ্যে পাথর ফেলতে 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 যখন কলসির পানিটা উপরের দিকে চলে আসে তখন সে পানিটা পান করে এবং তার তৃষ্ণা মেটায়। এখানে এই কাকের যে চালাকিটা বা কাকের যে বুদ্ধিমত্তাটা, এখানে তার সেই বুদ্ধিমত্তাটাই প্রকাশ পেয়েছে। এই গল্পটা হয়তো আমরা অনেকে জানি। এটার গল্পটা হচ্ছে এরকম। এরপর যে গল্পটা আছে সো স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, এই গল্পটাও বেসিক্যালি আমাদের অনেকেরই জানা। সেটা হচ্ছে যে একটা খরগোশ এবং একটা কচ্ছপ, দুইজনের মধ্যে দুইজন ভালো বন্ধু ছিল, এবং সেই খরগোশটা কচ্ছপটাকে বারবার অপমান করতো এই জন্য যে খরগোশটার মতো কচ্ছপটা এত দ্রুত গতিতে চলতে পারতো না। তখন তারা একটা রেসের আয়োজন করে। রেস বলতে এখানে একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করে, যে দৌড় প্রতিযোগিতায় তাদের একটা লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্যে তাদের দুজনকেই পৌঁছাতে হবে। যে আগে পৌঁছাতে হবে তাকেই আসলে বেসিক্যালি পুরস্কৃত করা হবে, এরকম একটা প্রতিযোগিতায় তারা দুজন যায়। তো যাওয়ার পরে যেটা হয়, কচ্ছপ যেহেতু খুব জোরে দৌড়াতে পারে না, সে আস্তে আস্তে তার গন্তব্যে যাওয়ার জন্য শুরু করে, এবং সে আস্তে আস্তে হাঁটি হাঁটি পায় পায় সে তার গন্তব্যের দিকে এগোতে থাকে। এদিক দিয়ে খরগোশ যেহেতু সে অনেক জোরে জোরে দৌড়াতে পারে, সে খুব দ্রুত গতিতে চলে গেল, এবং যেখানে ফিনিশ লাইন আছে তাদের বা তাদের যে গন্তব্যের কাছাকাছি গিয়ে আহ, সে একটু রেস্ট করতে গেল, যে যেহেতু আমার কচ্ছপটা আসতে অনেক টাইম লাগবে তাহলে আমি একটু বিশ্রাম নিয়ে নিই। তো সে কি করলো, ফাইনালি বিশ্রাম নিতে গিয়ে সে ঘুমিয়ে পড়লো, এবং যখন ঘুম থেকে উঠলো তখন দেখে যে অলরেডি কচ্ছপটা তার গন্তব্যে পৌঁছে গেছে এবং কচ্ছপটা বিজয়ী হয়ে গেছে। এখানে আসলে এটা দিয়ে
একটা শিক্ষাও আমাদেরকে দেওয়া হয়েছে যে কখনো অহংকার করতে নেই। ঠিক আছে? আর যারা মানে আস্তে, আস্তে তোমার গন্তব্যের দিকে এগোতে চায় তাদেরকেও হেয় করা উচিত না। এই স্টোরিটা দিয়ে বেসিক্যালি এই শিক্ষাটা আমাদেরকে দেওয়া হয়েছে। আরেকটা স্টোরি হচ্ছে ডিভাইডিং দ্য কেক। এটাও একটা মজার স্টোরি। সেটা হচ্ছে যে ২ টা ইঁদুর যে যারা কিনা এক টুকরো রুটি পায় এবং তারা ২ জনের মধ্যে সেই রুটিটা প্রপারলি ভাগ করতে পারতেছিল না যেহেতু ২ জন ছিল। তো তারা সহায়তার জন্য থার্ড পার্টির কাছে যায়। সে থার্ড পার্টিটা হচ্ছে একটা বাঁদর। যে বাঁদরের কাছে যায় তারা। বাঁদরের কাছে গেলে বাঁদর কি করে খুব চালাকির মাধ্যমে তাদের এই ভাগ করার ছলনায় সে বাঁদর কি করে আস্তে, আস্তে রুটিটা খেয়ে ফেলে এবং অবশিষ্ট ইঁদুরদেরকে কিছুই দিতে পারে না। তো এতে কি হয়? ইঁদুররা আসলে নিজেদের ভুলটা বুঝতে পারে। তারা নেক্সট টাইম থেকে যাতে এই জিনিসটা তারা না করে সেই জিনিসটার প্রতি তারা সে ইয়ে হয় মানে সচেতন হয় এবং তারা নিজেরা মনে, মনে চিন্তা করে যে ভুল লোকের কাছে গিয়ে যদি পরামর্শ না নিতে চাইতাম তাহলে হয়তোবা আমাদের এই ঝামেলাটা হতো না। তাহলে আমরা রুটিটা অন্তত খেতে পারতাম। সো এটা থেকে আমাদেরকে একটা শিক্ষা দেওয়া হয় যে আমাদের লাইফে বা আমাদের চলার ক্ষেত্রে হয়তোবা অনেকেই আমাদেরকে গাইড করতে চায়। বাট অবশ্যই তাদের গাইডই নিবো যারা হচ্ছে খুব ভালো এবং যাদের গাইড নিলে আমার লাইফে উপকার আসবে। অবশ্যই ভুল লোকের কাছে যাওয়া যাবে না। এবং ফাইনালি যে জিনিসটা আমার কাছে ইম্পোর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। এইটাও আরেকটা গল্প। সেই গল্পটা হচ্ছে এরকম যে রবার্ট ব্রাউস নামে একজন রাজা থাকে। যে রাজাকে তার যে এনিমি আছে মানে তার যে শত্রুরা আছে, শত্রুরা তার রাজ্যকে কব্জা করে নেয় এবং তাকে মারার জন্য রাজাকে খুঁজতে থাকে। সো রাজা কি করে নিজেকে বাঁচানোর জন্য একটা গুহায় যায়। গুহায় গিয়ে লুকিয়ে থাকে। তো গুহায় গিয়ে লুকিয়ে থাকার সময় সে যেটা দেখতে পায়, একদিন গুহায় গিয়ে লুকিয়েতে মানে গুহায় সে শুয়েছিল। শুয়ে সে দেখতে পেল যে একটা মাকড়সা যে মাকড়সাটা খুব চেষ্টা করছে নিচে থেকে উপরে ওঠার জন্য। কিন্তু সে বারবার যখনই নিচে থেকে উপরে উঠতে চেষ্টা করছে সে বারবার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে নিচে। আবার সে চেষ্টা করছে। সেভাবে বারবার চেষ্টা করতে ফাইনালি সে তার যে গন্তব্য আছে উপরে, সেই উপরে সিলিং এ সে উঠতে পারে। এবং এইটা দেখে রবার্ট ব্রাউসের কি হয় একটু মনোবল ফিরে আসে যে আমিও যদি চেষ্টা করি হয়তোবা আমার রাজ্যটাকে আমি ফিরে পেতে পারি। তখন সে কি করে তার যে লোকবল আছে জনবল সেগুলোকে সে আস্তে, আস্তে ম্যানেজ করতে থাকে, জোগাড় করতে থাকে। জোগাড় করে সে ফাইনালি তার যে শত্রু আছে সেই শত্রুর পক্ষকে আবার অ্যাটাক করে। অ্যাটাক করার পরে ফাইনালি সে তার রাজ্যটাকে ফিরে পায়। সো এইটা দিয়ে আমাদেরকে যে শিক্ষাটা দেওয়া হয়েছে এই যে বারবার মাকড়সাটা পড়ে যাচ্ছিল এবং ফাইনালি সে জিততে পেরেছে এবং রবার্ট ব্রাউস নিজেকে মনোবল ফিরে পেয়ে চেষ্টা করে তার রাজ্যটাকে ফিরে পেয়েছে। তো এটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে ফেল করলে যে আমাদেরকে ভয় পেয়ে পেছনে যেতে হবে ব্যাপারটা এরকম না। ভয়টাকে জয় করে আমাদেরকে কি করতে হবে? উতরাইতে হবে। ঠিক আছে? সো এটা দিয়ে বেসিক্যালি এই শিক্ষাটাই দেওয়া হয়েছে। সো আমার কাছে যেটা মনে হয় যে এই ৬ টা কমপ্লিটিং দ্য স্টোরি খুব ইম্পোর্টেন্ট। আমি তোমাদেরকে যেটা করব এখন প্ল্যান করেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা কমপ্লিটিং স্টোরি আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি খুব সুন্দর করে ভেঙে লাইন বাই লাইন সেন্টেন্স বাই সেন্টেন্স তোমাদের পড়াতে চেষ্টা করব। এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যখন আমি এই কমপ্লিটিং দ্য স্টোরি গুলোকে পড়াবো তখন তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। আমি যেভাবে পড়াবো বা যেভাবে ওয়ার্ড গুলোকে বাংলা মিনিং করে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করবো সেভাবে তোমরা বুঝে নিবে এবং ওয়ার্ড গুলোকে খাতায় লিখবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের এই কম্পিটিং স্টোরির যে প্রবলেম গুলো আছে সেগুলো সলভ হয়ে যাবে বলে আমি আশা করছি। আর যারা অত্যন্ত দুর্বল ইংলিশে তাদেরকে আমি বলবো যে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যদি রেগুলারলি ক্লাস করো আমার সাথে এবং আমি যেগুলো পড়াই সেগুলো বুঝে পড়তে পারো আমার সাথে, তাহলে তোমাদের এই প্রবলেম গুলোকে তোমরা ওভারকাম করতে পারবে এবং ফাইনালি তোমরা ইংলিশে খুব ভালো দক্ষ হতে পারবে বলে আমি আশা করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলে অ্যাক্টিভ থাকবে, আমার ফেসবুকে অ্যাক্টিভ থাকবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবে যাতে তোমরা ডেইলি বা যখন যে ভিডিওটা আপ করি ইংলিশের উপরে সেটা তোমরা পেতে পারো এবং খুব ইমিডিয়েটলি তোমরা দেখে নিতে পারো। বেস্ট অফ লাক। টাটা, বাই বাই।